চ্যানেল 10-এ সেখানকার তথাকথিত সম্পাদক বা সিইওকে দেখা যদি যায় যে তিনি সকালবেলা ব্যক্তি মানুষ, দুপুরবেলা সাংবাদিক, আর বিকেলবেলা দুপুরবেলা নেতা আর বিকেলবেলা সাংবাদিক হয়ে যান, এইরকম একটা অদ্ভুত ধরনের বাঁদর চরিত্রের এক একটা ব্যক্তি, এরা তো সাংবাদিক সম্বন্ধে মানুষের যে ধারণা সেটাকে নষ্ট করে দিল। বামফ্রন্টের সময়তে এরকম ঘটনা আমাদের সহকর্মীদের সঙ্গে, ফটো জার্নালিস্ট একজন আমি জানি, তাকে হাওড়াতে এক জায়গাতে মাথায় আপেল বা পেয়ারা, সে ছবিটা তোলা হয়ে গেছিল, পেয়ারা রেখে বলা হয়েছিল দাঁড়িয়ে থাকবি, পেয়ারাটা পড়ে গেলেই গুলি করে দেবো। তোমার এই মুহূর্তে যে ক্যামেরা করছে তার অত্যন্ত পছন্দের একজন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য, তাকে এই উত্তর দমদমের এখানে পুরসভা নির্বাচনের সময় বন্দুক দিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো যারা ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করে, কেউই তুলসী পাতা নয়। যে কোনো খবর একজনের পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবে, এটা নিয়মই তাই। মুশকিলটা হচ্ছে কি, যে যেই বিপক্ষে যাচ্ছে সেই দেগে দিচ্ছে যে সাংবাদিক দালাল। সমস্যাটা এইখান থেকে, এই মনস্তত্ত্বটা থেকে যদি বেরিয়ে আসা না যায়, বিশেষ করে পাঠক, দর্শক, শ্রোতা এদেরকে, এবং এই আমি যেটা বারবার বলছি যে মোবাইলে ফ্রন্ট ক্যামেরা হয়েছে বলেই যে সবাই সাংবাদিক, এই ব্যাপারটা হতে পারে না। আমি সবাইকে বলছি যে সব কিছুর মতো করেই মা যেমন আমাদের রান্না করা শিখেছেন এবং তারপরে তার পরবর্তী প্রজন্মকে রান্না করা শিখিয়েছেন যদি তার উৎসাহ থাকে, তেমনি সাংবাদিকতা শিখতে হয় এবং একজনের কাছ থেকে আর একজনে সেটা পাঠটা গ্রহণ করতে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি কোনো নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করি না, কারণ সাংবাদিকতা নিরপেক্ষভাবে হয় না। আমি বিশ্বাস করি যে সত্যিটা লিখতে হবে বা দেখাতে হবে বা সম্প্রচার করতে হবে, বটে। এবারে সত্যিটা তো একজনের কাছে সত্যি, আর একজনের কাছে তো সেটা বিপজ্জনক। সেটাই হচ্ছে, কিছু করার নেই। একটা জিনিস লক্ষ্য করেছি যে গত বেশ কয়েক বছর ধরুন, আমি যদি বাম আমলের কথা বলি, বাম আমলে বুদ্ধবাবু একসময় বলেছিলেন যে মরুদ্যান পুলিশকে বলেছিলেন, সেটা তো মানে আমরা সংবাদ মাধ্যমরা মানে প্রচুর ব্যবহার করেছি উপমা হিসাবে সব জায়গায়। সে সময় কিন্তু কোনোভাবে বুদ্ধবাবুর তরফ থেকে সেরকম কিছু আসেনি। তবে গত 15 বছর আপনি খুব ভালো ব্যাখ্যা করতে পারবেন, সেটা যদি একটু বলেন। কিন্তু আমি এটাও বলি যে জ্যোতিবাবু প্রথম যিনি, মানে আমি তার আগের কংগ্রেস আমলের কথা আমি জানি না, জ্যোতিবাবু প্রথম যিনি কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে কতগুলো সংবাদপত্রের নাম করে গালাগালি দিয়েছিলেন। এই যে বামপন্থীরা, ভীষণ ছোট ছোট ছেলেগুলো আজকাল পাউডার মেখে সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় যায় না, ওরা জানে না যে রানী রাসমণি রোড, দরিনা ক্রসিং এলাকাটাতে যদ্দূর মনে পড়ছে আমার ডিওয়াইএফআই এর কোনো একটা সমাবেশ ছিল। যে কোনো পুরনো সাংবাদিক মনে রাখলে আমরা চমকে গেছিলাম, স্টেটসম্যান, তখন স্টেটসম্যান একদম রমরমা অবস্থায়, এবং আরো কয়েকটা কাগজ, স্টেটসম্যানটা আমার কানে বেজে আছে এখনো, উল্লেখ করে বলেছিলেন যে এরা পড়বেন না, আমাদের বিরুদ্ধে লেখে, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবার কোনো কারণ নেই যে সবাই ধোয়া তুলসী পাতা। বামফ্রন্টের সময় থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি যেটা বলি যে গণশক্তি থাকার কারণে অনেক কিছু চ্যানেলাইজ হয়ে যেত। বামফ্রন্টের রাগগুলো ওখানে যা নয় তাই লিখে তারা আমাদের ওপরে রাগটা, এবং যেহেতু তখন টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া ছিল না যেখানে রিপোর্টারকে আইডেন্টিফাই করা যায়, যার ফলে অধিকাংশ মাঠটা ফটোগ্রাফাররা খেতেন, ফটো জার্নালিস্টরা খেতেন, স্টিল ফটোগ্রাফাররা, এমনি রিপোর্টাররা বেঁচে যেত কারণ তাদের চেনা যেত না। আর এটাও অন্তত তখনকার দিনে ছিল না। আমি শুনলাম HOW হাউ বলে একটা সোশ্যাল মিডিয়ার ছেলে এই 24শে জুলাই ধর্মতলায় সমস্ত রিপোর্টারদের আইডেন্টিফাই করে দিয়েছে। এইরকম ন্যাক্কারজনক নোংরা পরিবেশ পরিস্থিতি তখন ছিল না। অন্তত নিজেদের মধ্যে একটা বন্ধুত্বের ভাব ছিল, এবং এই জন্যই প্রেস ক্লাব কিন্তু সারাদিন সবকিছু করব, সন্ধ্যাবেলা এসে দুপাত্র চড়িয়ে চরম খিস্তি মারবো, জ্যোতিবাবুকে খিস্তি মারবো, বুদ্ধবাবুকে খিস্তি মারবো, মমতাকে খিস্তি মারবো। আমি কোন খবরটা করতে পারলাম, ও কেটা পারলো না, আমি খবর পেলাম কিন্তু করতে পারলাম না, নে তুই এটা কালকে তোর জায়গাতে করে দিবি। কিন্তু দাঁড়িয়ে থেকে আমি নিজেকে সাংবাদিক বলছি আর সহকর্মী সাংবাদিক
সন্ত্রাসবাদদের আমি দুষ্কৃতীদের সামনে চিহ্নিত করে দিচ্ছি, এই পরিবেশটা ছিল না। কিন্তু এটা মমতার এটার জন্য অনেকটা দায়ী। উনি বিষয়টাতে এত সমস্ত কিছুর মধ্যে এত খারাপ পরিমাণে বিষ ঢুকিয়েছেন না, যে সেই বিষ থেকে বেরিয়ে আসা আগামী বেশ কয়েক বছর লাগবে। তো আমি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং সাংবাদিকতার চরিত্রটার কথা বলছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাঁদরামো এবং তার সঙ্গে থাকা অন্যান্য ডগ স্কোয়াডের সাংবাদিকদের কুকুরদের বাঁদরামো কি করে হয় আমি জানি না, কিন্তু সব মিলিয়ে এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে, যে যেখান থেকে কিছুতেই বেরিয়ে আসা যাচ্ছে না। মমতা কারোর ফোন ধরা বন্ধ করে দিল। প্রতিদিন একবার করে উনি নিজের মোবাইল নাম্বার চেঞ্জ করতেন, আমি জানি না তারপরে কি করেছেন। মমতার এই পাপ এবং তার সঙ্গে থাকা ডগ স্কোয়াডের সাংবাদিক নামক পরিচিত লোকেদের এই পাপ পশ্চিমবঙ্গকে অনেকদিন ভুগতে হবে। আমাদের সংবাদ মাধ্যমটাকে শেষ করে দিল। আমাদের তো বয়স প্রায় শেষ হয়ে গেল, যারা আগামী দিন আসবে তারা কি করবে? সাংবাদিকরা এই পরিস্থিতি হলে মানুষের বিশ্বাস চলে গেছে এখন সংবাদ মাধ্যমের ওপর থেকে। আচ্ছা, যদি একটা টিভি চ্যানেলের সম্পাদককে মমতার ব্যাগটাকে বয়ে হেলিকপ্টার থেকে বেরোতে দেখা যায়, অথবা আমরা এক সময় যে চ্যানেলে কাজ করতাম, চ্যানেল 10-এ সেখানকার তথাকথিত সম্পাদক বা সিইওকে দেখা যদি যায় যে তিনি সকালবেলা ব্যক্তি মানুষ, দুপুরবেলা সাংবাদিক, আর দুপুরবেলা নেতা আর বিকেলবেলা সাংবাদিক হয়ে যান, এইরকম একটা অদ্ভুত ধরনের বাঁদর চরিত্রের এক একটা ব্যক্তি, এরা তো সাংবাদিক সম্বন্ধে মানুষের যে ধারণা সেটাকে নষ্ট করে দিল। তো যার ফলে কি হয়েছে, যে আমি নেতার ঘনিষ্ঠ হতে পারি, হওয়াটাই আমার কাজ, নেতা আমারও ঘনিষ্ঠ হবে, কিন্তু সেটা করতে গিয়ে আমি সাংবাদিকতাটাকে কম্প্রোমাইজ করে ফেলবো এবং নেতার আমি তল্পিবাহক হয়ে যাব। তোমরা জানো যে তপন শিকদার একসময় কেন্দ্রের মন্ত্রী ছিল। আমার সঙ্গে তপন শিকদারের সম্পর্ক কল্পনাও করতে পারবে না কেউ, কিন্তু আমাকে কেউ তপন শিকদারের তল্পিবাহক বলার সাহস পায়নি। কে কি কারণে সাংবাদিকতা করতে এসে পদ গ্রহণ করছেন এটা পরিষ্কার, যে অর্থের লোভ, ক্ষমতার লোভ। একদম অর্থের লোভ, ক্ষমতার লোভই তো হচ্ছে। তার না হলে 10 বছর ধরে কলকাতা প্রেস ক্লাবের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এবং কখন কলকাতা প্রেস ক্লাবের সমিতির মেয়াদ 2 বছর হয়ে গেছে কেউ জানলো না। এটা খুব ইম্পর্টেন্ট কথা একটা, যেটা আমরা কেউ জানি না আমরা, যে কখন কলকাতা প্রেস ক্লাবের সমিতির মেয়াদ 2 বছর হয়ে গেছে। তো কি দরকার, কি আছে প্রেস ক্লাবের মধ্যে, কি আছে প্রেস ক্লাবের মধ্যে? কালকে যে রাজা আজকে সে ফকির, এ তো বলাই আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফকির হয়ে যায়নি? দুর্দান্ত প্রতাপের চিফ মিনিস্টার, তিনি আজকে বাড়ি থেকে বেরোনোর ভয় পাচ্ছেন। তাহলে কোন ছাড় প্রেস ক্লাবের সভাপতি আর সম্পাদক? আমি আর ওইটাতে না গিয়ে আমি একটা বলি যে যারা ছেলেমেয়েরা আসছে, যারা আজকে সাংবাদিকতা করছে কিংবা আমরা যারা করছি, আর যারা বিশ্বাস হারিয়েছেন, একটু ধৈর্য ধরুন। একটা বড় স্প্যান গেছে, যেটার মধ্যে কিন্তু সাংবাদিকরা নিজেদের মতো করে কিছু বলতে পারেনি। তবে আরেকটা জিনিস হয়েছে, আমরা মেন স্ট্রিম ছেড়ে এসে এখন নিজেরা করছি, আমাদের উপর ভরসা রাখুন। আপনি কি বলেন দর্শকের উদ্দেশ্যে? একদম মেরুদণ্ড রেখে যদি মনে হয় যে খবরটা সত্যি, খবর করে দাও। আর কিছু বলার নেই। তবে আবার বলছি আপনাদের, একটু ধৈর্য ধরুন। একটা কালো দিন সংবাদ মাধ্যমের গেছে, অর্থাৎ শূন্য যুগ বলা চলে। একটা 15 বছর একটা শূন্য যুগ গেছে, সেই যুগটা পেরিয়ে আমরা একটা জায়গায় এসেছি। সত্যি অনেকের ভালো লাগবে না আমাদের কথাবার্তা, তাদের কাছে বলবো যে একটু ধৈর্য ধরে শুনুন। যদি ভালো না লাগে, হাত দেবে না কারোর গায়ে, কোনো সাংবাদিকের গায়ে হাত দেবেন না, এটা অনুরোধ। আর যাদের ভালো লাগে তারা তো জানান আমাদের ভালো লাগছে, পথে ঘাটে দেখা হয়। তবে নতুন ছেলে মেয়েদের কাজ করতে দিন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। এনডি নিউজ 24 দেখতে থাকুন।